সো আমি এখন চলে এসেছি চণ্ডীতলাতে। চণ্ডীতলা থেকে আর এই রাস্তা থেকে মেরেকেটে 3 কিলোমিটার গেলেই পড়বে জনাই বাজার মোড়। সেখান থেকে পঞ্চবটি একটা কালী ঠাকুরের মন্দির আছে, সেখান থেকে বাঁ দিকে গেলেই পরপর জনাইয়ের বনেদি বাড়িগুলো পুজো শুরু হবে। তো দক্ষিণেশ্বর থেকে এখানে আসতে আমার সময় লাগলো অ্যারাউন্ড ওই 30-35 মিনিট মতো গাড়িতে। ওই 16 কিলোমিটার রাস্তা এখনও পর্যন্ত এসেছি। দেন এখান থেকে আর 3 কিলোমিটার গেলেই জনাই। তো এবারে প্রথমবার আমি গ্রামের বা বলা চলে যে কলকাতার বাইরে 3 পুজোর বাইরে গিয়েও কিছু বনেদি বাড়ি পুজো দেখার আমার একটা ইচ্ছে ছিল, সেটাই 2025-এ আমি শুরু করলাম। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমি। ভিডিও শুরু থেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমি গেছি কোনো বনেদি বাড়ির দুর্গাপুজো কভার করতে। কলকাতা সারাউন্ডিংস এরিয়াতে বেশ কয়েক বছর ধরেই তো মানে সেই কোন ছোটবেলা থেকে তো দুর্গাপুজো দেখে বেড়াচ্ছি, সবটাই থিম পুজো। আর আমাদের কলকাতায় বনেদি বাড়ির পুজো হয়, কিছু আছে। উত্তর কলকাতাতে আছে লাহাবাড়ি, এছাড়া শোভাবাজার রাজবাড়ি বলতে যা বোঝায়। কিন্তু সেখানকার পুজোর কিছু ট্র্যাডিশনাল ওয়ে, সেই রাজবাড়ির কিছু জিনিসপত্র একরকম। কিন্তু আজকে আমি হুগলি জেলার জনাই আর বাক্সা এই দুটো গ্রামে কভার করতে গিয়ে যে বুঝলাম যে সেখানের মধ্যে কিন্তু সেই আড়ম্বর ব্যাপারটা অতটা না থাকলেও সেখানকার বর্তমান প্রজন্মে যারা বংশধারা রয়েছে খুব সাবলীলভাবে সাধারণ মানুষের সাথে মিশে যেতে জানে, বাড়ির হিস্ট্রি বলতে জানে এবং বন্ধুর মতো মিশতে জানে, যেটা কলকাতা সারাউন্ডিংস রাজবাড়িগুলোতে আমি অতটা ফিল পাইনি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি আজকে গরলগাছা, বাবুদের বাড়ি আর তার সাথে জনাইয়ের মেন যে 4টে পুজো হয় সেইগুলোই দেখিয়েছি। তারপরের পার্টে আসবে বাক্সা গ্রামের 4টে বাড়ির পুজো। আমি এখন এসে গেছি জনাইয়ের উমা ভিলাতে। এটা হচ্ছে জনাইয়ের যে বনেদি বাড়িগুলো হচ্ছে সেইগুলোর মধ্যে ফার্স্ট বাড়ি হচ্ছে এই উমা ভিলা। এর বেশ পুরনো প্রাচীন একটা ঐতিহ্যময় বাড়ি। এখন আশপাশে অনেক বিল্ডিং হচ্ছে, অনেক কিছুই ঘটছে। সামনে একটা ওয়াটার বডি রয়েছে, বেশ পরিষ্কার জল। আর এর পাশেই আর একটা বাড়ি রয়েছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই পরপর বনেদি বাড়িগুলো পড়বে এবং তারপর বাক্সা গ্রামটা শুরু হচ্ছে। তো এইটা হচ্ছে বাজার বাড়িও বলে অনেকে, এটা হচ্ছে উমা ভিলা। এখানে একটা মনে হয় বলি হয়ে থাকে, হাড়িকাঠ রয়েছে। আচ্ছা, এখানে একটা স্মৃতি বিজড়িত দুর্গামণি দেবী এবং তাদের 3 পুত্ররা রয়েছেন। ওকে, তো এই হচ্ছে উমা ভিলা। এবার আসা যাক বাড়ির ইতিহাস সম্বন্ধে। উমাকান্ত মুখার্জি এই বাড়িটি তৈরি করেছিলেন আজ থেকে প্রায় 450 বছর আগে, এবং তার কিছু বছর পর থেকেই এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। এই বাড়ির আনুমানিক পূজার বয়স কম করে 400 বছরের কাছাকাছি, এবং উমাকান্ত মুখার্জির নামেই উমাভিলা নাম। বাজার বাড়ি অনেকে চেনে। বলা ভালো যে দুর্গামণি দেবী ওনার স্ত্রী ছিলেন এবং তার যে 3 পুত্র প্রমথনাথ মুখার্জি, মানবেন্দ্রনাথ মুখার্জি এবং মাখনলাল মুখার্জি ছিলেন, তাদের মধ্যে একমাত্র মাখনলাল মুখার্জির ছেলে এবং তার পরবর্তী বংশধর যারা রয়েছেন তারাই এই পুজোটা কন্টিনিউ করছেন। বর্তমান সময়ে যারা এই পুজোটি কন্টিনিউ করছেন তারা হচ্ছেন 8ম বংশধর। দুর্গামণি দেবীর যে বড় ছেলে তার কোনো সন্তান ছিল না, আর মেজ ছেলে যিনি ছিলেন তার কন্যা সন্তান ছিলেন। সেই জন্য মাখনলাল মুখার্জির যার পরবর্তী ছেলে এবং বংশধরেরা তারাই এই বাড়ির বর্তমান পুজোটাকে কন্টিনিউ করছে। এরপর আমি যাচ্ছি উমা ভিলার পাশে আর একটা বনেদি বাড়ি রয়েছে, সেই বাড়ির পুজোটা দেখতে, মানে যেটা একদমই পাশাপাশি। তো এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছেন, আমি এই রাস্তাটা দিয়ে যাবো। তো এই রাস্তাটা দিয়ে পরপর গেলেই বাক্সা গ্রাম অবধি যাওয়া হবে এবং বনেদি বাড়ি 7-8টা পরপর পড়বে। যার প্রথম হচ্ছে বাজার বাড়ি বা উমা ভিলা। উমা ভিলা দিয়ে শুরু হলো, দেন এরপর আরও কিছু বাড়ি রয়েছে। উমা ভিলা বাড়ির পুজো প্রায় 350 বছরের। এই আরেকটি রয়েছে, এটা হচ্ছে গোলাবাড়ি। যা বুঝলাম এই জনাই যে গ্রামটি প্রসিদ্ধ গ্রাম, এখানকার জমিদার বনেদি বাড়ির প্রচুর জমি ছিল একটা সময়। গোলাবাড়ির জমি অনেহাত কম ছিল না। এখানে একটা বড় ধানের গোলা ছিল, বিভিন্ন জায়গা থেকে এদের চাষ হতো এবং ধান এনে জমা করা হতো, সেই থেকে নাম হয়েছে গোলাবাড়ি। এই উমাভিলার পাশে যতটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সবটাই গোলাবাড়ির জায়গা। এদের সামনে নাকি আরো 2-3টে পুকুর, পেছনে একটা শিব মন্দির রয়েছে।
এদের যে ঠাকুর, এই ঠাকুর শুরু করেছিলেন এনাদের একেবারে 350 বছর আগে। একচালা বিশিষ্ট ডাকে সাজে সজ্জিত মাকে অপরূপ লাগছে। তো এদের বাড়ির বর্তমান সময়ের যারা মহিলারা রয়েছেন, বিভিন্ন বংশধরের স্ত্রীরা, তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক এই বাড়ির পুজোর ইতিহাস। 300 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ, ধরুন না, আমার দাদা শ্বশুর মানে দাদু এখানকার কর্তা, তারপরে আমার শ্বশুর, ফোর্থ জেনারেশন, আপনারা ফোর্থ, তারপরে তার ছেলের বউ, তার ছেলের বউ। ওকে, এটা মানে প্রত্যেক বছর এখানে কবে ষষ্ঠী থেকে পুজো শুরু হয়? না, মহলার পর দিন থেকে, প্রতিপদ থেকে শুরু হয়। বোধন বই আমাদের চণ্ডী পাঠ হয়, হ্যাঁ, তারপরে পুজোর দালানে ষষ্ঠী থেকে আমরা। আচ্ছা, ঠাকুর কি এখানেই তৈরি হয়? বাড়িতেই তৈরি হয়। এটা কি স্বপ্নাদিষ্ট ছিল এই ঠাকুর, মানে এরকম কিছু ব্যাপার, না হঠাৎ করে শুরু হয়েছে? না না, হ্যাঁ মেসি, এটা স্বপ্ন দিয়ে আসেনি তো, হঠাৎ তো পুজো আমাদের। কাশীনাথ মুখুর্জি? আচ্ছা, কাশীনাথ মুখুর্জি। আর এখানে কি বলি প্রথা চালু আছে? ওই তো ছাগলি, আগে মোষ বলি হতো, মানে অনেকদিন আগেকার কথা, 300 বছরের পুজো, বুঝতেই পারছো। এখন আর হয় না। তারপরে 3টে করে পাঠা বলি হতো, সেটাও এখন কমে গেছে। আজকে হচ্ছে আমরা ছাঁচি কুমড়ো বলি হয়েছে, চাল কুমড়ো। হ্যাঁ, ওই পাঠা বলি হবে আপনার সন্ধি পুজোয়, মানে অষ্টমী নবমী সন্ধি পুজো লগ্নে কালকে হবে। অষ্টমীতে হবে আপনার আগ বলি হবে। বিসর্জন এখানে কোথায় হয়? দশমী দিনই তো হবে। দশমী দিন সামনে যে পুকুরটা রয়েছে, আর এগুলো সব পুজো করছে, এখানে ভোগ হয়, সব পুজো কোটা আছে। একটু করে মুখটা বেড়াও না, মুখটা একটু করে দেখা যায়। আপনার নাম? চিত্রা ঘোষ। আপনার নাম? আপনারা এখানেই থাকেন? হ্যাঁ, আমাদের সব এই বাড়ি, আমার ননদ হয়। আচ্ছা, মানে এই পুরো বাড়িটা আপনাদেরই? হ্যাঁ, আমাদের সব রাস্তার ওধার থেকে, আমাদের একদম ওই মুখ থেকে বাড়ি, একদম শিবের ঘর আছে, ওদিকে শিবের ঘর আছে। আমি শিবের ঘর আছে, ওখানে একটা শিবের মন্দির আছে এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, এই গোলাবাড়ির দুর্গাপুজো হয়ে যাওয়ার পর তাদের আরেকটি বাড়ি আছে রাস্তার কাছে, সেখানে কালী পুজো হয়। আর তারপর নাকি শুনলাম যে জগদ্ধাত্রী পুজো হয় নবমী দশমীতে। জগদ্ধাত্রী পুজো বেশ বড় করে এখানেই হয়ে থাকে। আমাকে যাওয়ার কথা বললো, দেখবো যদি সময় হয়। এরপর আমি চলে আসি গাঙ্গুলি বাড়ি। এটি তুলনামূলকভাবে অন্যান্য বাড়িগুলোর তুলনায় জায়গায় কম, তবে এটাও বেশ একটা বড় বনেদি বাড়ি এবং ঐতিহাসিক বাড়ি। তাদেরও একটা বড় বংশ পর্যায়ক্রমে এই বাড়িটি হয়ে আসছে পুজো। এখন সন্ধ্যের দিকে আমি গেছিলাম, তখন আরতির প্রস্তুতি পর্ব চলছে, খুবই সুন্দর। বলা ভালো যে এখানকার সমস্ত বাড়ি পুজোর বয়স আনুমানিক 350 থেকে 400 বছরের ভেতরে, এবং এখানেও অষ্টমী তিথির জন্য বিশেষ একটা বলি প্রথা হয়ে থাকে। তো দেখলাম যে সব জায়গাতেই ছাগ বলি হয়, আর এদের ডাকের সাজে মায়ের রূপ অপরূপ লাগছে। এবং এখানকার যিনি পুরোহিত, তারাও নাকি বংশ পর্যায়ক্রমে এই গাঙ্গুলি বাড়িরই পুজো করে আসছে। তো দেখতে পাচ্ছেন আশপাশের বাড়ির কিছুটা ভগ্নপ্রায় হয়েছে বটে, বনেদি বাড়ি। এদেরও অনেক জায়গা জমি, সামনে পুকুর আছে। তো এই বাড়িটা দেখার পর আমি পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে সোজা চলে আসি পরবর্তী বাড়ি, অর্থাৎ কর্তাবাড়ির পুজো। এই বাড়ির পুজোটা কিন্তু এখানকার স্পেশালিটি। কর্তাবাড়ি পুজোর এটা হচ্ছে শুধু পুজোর বাড়ির দালান, মানে এখানে কিন্তু কেউ থাকে না। এটা হচ্ছে শুধুমাত্র কর্তাবাড়ির পূজার আচার এবং দেবদেবীদের রাখার জায়গা। মানে এখানে দুর্গা দালান আছে, ডান দিকে দেখলাম একটি শিব ঠাকুরের মন্দির আছে। তো সন্ধ্যাবেলায় গিয়ে দেখলাম গম গম করছে বাড়ি। এখানে একটা আলাদাভাবে শিব ঠাকুরের মন্দির রয়েছে। মানে আগেকার দিনে যেটা হতো যে অনেকগুলো ঠাকুরের মন্দির থাকতো, যার মধ্যে একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এটা শিখা শেখর দেবী স্মৃতি উদ্দেশ্যে করা 1996 সালে। আর এই হচ্ছে বাড়ির দালান, এখানে সম্ভবত ভোগ খাওয়ানো হয়। আর এই হচ্ছে নন্দলাল স্মৃতি মন্দির, এটা হচ্ছে কর্তাবাড়ি। অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর সাজানো। বনেদি বাড়িগুলোর মধ্যে একটি অন্যতম প্রাচীন মন্দির কর্তাবাড়ির মন্দির পুজো। এখানে দেখা যাচ্ছে যে ছাগ বলি হয়, তার জন্য সব রাখা রয়েছে। বাড়ি ফেরার পথে ঘুরে যাই গরলগাছার রাজবাড়ি বা জমিদার বাড়ির এই পুজোটি দেখতে। এটি বলা চলে জনাই হয়ে যখন আমরা চণ্ডীতলা হয়ে দক্ষিণেশ্বরের দিকে আসছি, তখন এটা গরলগাছা হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা চলে গেছে, সেখানেই পড়ে এই বাবুদের বাড়ি দুর্গাপুজো।
বাবুদের বাড়ি দুর্গাপুজো বলা চলে ওই করলগাছা চত্বরের সব থেকে বড় এবং প্রাচীন একটি দুর্গাপুজো। আনুমানিক 280 বছর আগে এখানকার রাধানাথ মুখার্জি এই পুজোটি শুরু করেছিলেন এবং পরবর্তী সময়ে তার ছেলে দ্বারিকানাথ মুখার্জির হাত ধরে এই পুজোটি এই করলগাছায় সব থেকে বড় দুর্গাপুজো পরিণত হয়। শোনা যায় একটা সময় এখানকার আশেপাশে 7 থেকে 8টি গ্রামের মানুষজন দুবেলা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ভোগ প্রসাদ পেতেন এবং প্রচুর মানুষ এখানে আসতেন। এই রাজবাড়ির বহু সদস্যরা আজ দেশের বিভিন্ন জায়গায় বিদেশেও রয়েছেন, তবে পুজো উপলক্ষে তারা চলে আসেন। বুঝতেই পারছেন যে জাঁকজমকপূর্ণ এই পুজোটি আজও বহমান এবং এখানকার বাড়ির মেনটেনেন্স বলুন, উল্টো দিকে দেখলাম একটা মুখার্জি গার্ডেন্স নামক একটি ভিলা রয়েছে, যেখানে এখন বিভিন্ন ধরনের শুটিং বলুন, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য তারা ভাড়া দিয়ে থাকেন। তো রাজকীয়তার দিক থেকে একটা সময় এই রাজবাড়ি যে বেশ গমগম করতো সেটা আজও বোঝা যায়, তবে সময়ের সাথে সাথে জৌলুস কমেছে। রামপ্রসাদ সেন নিজে নাকি এই দুর্গাপুজো দেখতে আসছেন এবং প্রত্যেকবার এসে ঠাকুরের সামনে তিনি গান উপস্থাপন করতেন। রামকৃষ্ণদেব একবার এই ঠাকুর দেখতে এসেছিলেন এবং অষ্টমী তিথিতে তিনি যখন পুজো দিতে আসেন দেখেন সন্ধি লগ্নে এখানে ছাগ বলি হচ্ছে। তিনি বেজায় বিরক্ত হন এবং এই বলি প্রথা বন্ধ করতে বলেন। তারপর থেকে ছাগ বলি এখানে সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। তো এই ছিল এই হুগলি এবং জনাই অঞ্চলের আশপাশের বেশ কয়েকটি বনেদি বাড়ি এবং জমিদার বাড়ির দুর্গাপুজো, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এই বাবুদের বাড়ির দুর্গাপুজো, যা আপনাকে আকর্ষণীয় করে তুলবে এবং এই সন্ধেবেলায় যদি আপনারা আসেন আলোকসজ্জা দেখে আপনি মায়ামুগ্ধ হয়ে উঠবেন। সত্যি অতুলনীয়। কলকাতা সংলগ্ন বেশ কিছু জমিদার বাড়ি রয়েছে, বারোয়ারি পুজো রয়েছে, কিন্তু এই এত কিছু ভিড় ভাট্টা থিমের বাইরেও এই হুগলি জেলার বেশ কয়েকটি পুজো আমাকে এবছর জাস্ট অভূতপূর্ণ একটা অভিজ্ঞতার সম্মুখীন করলো, যা দেখে আমি অবাক হলাম যে সত্যি দুর্গাপুজো কিন্তু সাবেকিয়ানা এবং তার ঐতিহ্য ধরে রাখতে গ্রাম বাংলার বনেদি বাড়িগুলো আজও অটুট এবং তারা এগিয়ে নিয়ে চলেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। এই ছিল জনাইয়ের অন্তর্গত যে 4টি বড় বনেদি বাড়ির পুজো এবং তার সাথে গরলগাছার রাজবাড়ির পুজো। পরের পার্টি আসছে বাক্সা গ্রামের বাড়ির পুজো। থাকুন এক্সপ্লোর উইথ সুমন।